আসসালামু আলাইকুম। পিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন আক্তার। প্রথমে সংবাদ শিরোনাম। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড, রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৫ বছর কারাদণ্ড। রায়কে ঐতিহাসিক বলছে অন্তর্বর্তী সরকার, সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান সরকারের। এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন, ভোট রক্ষা হলে দেশ রক্ষা হবে বললেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে প্রশ্নবিদ্ধ নির্বাচনের শঙ্কা থেকে যায়। ভবিষ্যতে যত চ্যালেঞ্জই আসুক কমিশন তা মোকাবেলা করতে প্রস্তুত জানালেন সিইসি। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪২ ভারতীয় ওমরাহ যাত্রী নিহত। এবং রাওয়ালপিন্ডিতে ৩ ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের সর্বোচ্চ নির্দেশদাতা হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলার অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় দেন। এছাড়া আসামি থেকে রাজসাক্ষী হওয়া মামলার অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে আজ এই রায় দেন। ২ ঘণ্টারও বেশি সময় ধরে ৪৫৩ পৃষ্ঠার ৬ খণ্ডের রায় থেকে পড়ে শোনান ট্রাইব্যুনাল ১। রিপোর্ট আরএফএন মাসুদের। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে এভাবেই গুলি করে হত্যা করা হয় বহু নিরপরাধ মানুষকে। শুধু তাই নয়, গুলি করে হত্যার পর লাশসহ আহত মানুষকেও পুড়িয়ে দেওয়া হয়। ক্ষমতা রক্ষায় নির্মমতা আর নিষ্ঠুরতার সবকিছুই করে ফ্যাসিস্ট শেখ হাসিনা। হেলিকপ্টার ও লেথাল উইপেন ব্যবহার করে হত্যা করা হয় বহু নিরপরাধ মানুষকে। এই হত্যাযজ্ঞ থেকে রক্ষা পায়নি শিশুরাও। জাতিসংঘের প্রতিবেদন মতে জুলাই আগস্টে ১৪০০-রও বেশি মানুষকে হত্যা করা হয়। ৫ আগস্ট পতনের পর ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর উস্কানি, মারণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশ এবং হত্যাকাণ্ড ঘটানো সহ সুনির্দিষ্ট ৫টি অভিযোগে মামলা হয় পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকল বিচারিক প্রক্রিয়া শেষে ১৭ নভেম্বর মামলাটির রায় ঘোষণা করেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। রায়ে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। Similarly, she committed the same crime, that is the crime against humanity, on another count, for causing the killings at Ashulia of Sabar, killing of 6 persons. For all these 3 counts, we have decided to inflict her with only one sentence, that is sentence of death. একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। এই মামলায় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। শেখ হাসিনার বিরুদ্ধে আনা ৫টি অভিযোগ প্রমাণিত হওয়ায় একটিতে আমৃত্যু কারাদণ্ড ও বাকি ৪ অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সকল অভিযোগ প্রমাণিত হওয়ায় সবকটিতে মৃত্যুদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল ১।
পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দোষ স্বীকার করে অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হওয়ায় সত্য উদ্ঘাটন করা সহজ হয়। এ কারণে ট্রাইব্যুনাল দয়া পরবশ হয়ে তাকে 5 বছরের কারাদণ্ড দেন। এছাড়াও রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সকল সম্পদ বাজেয়াপ্ত করে জুলাই শহীদ পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়। ট্রাইব্যুনাল 1 তার পর্যবেক্ষণে বলেন 2024-এর 1 জুলাই থেকে 5 আগস্টের সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের দাবি পূরণ না করে বরং ব্যাপক ও পরিকল্পিতভাবে দেশ জুড়ে চালানো হয় হত্যাকাণ্ড। রায় ঘোষণায় অ্যাটর্নি জেনারেল, প্রসিকিউটরগণ, আসামি পক্ষের আইনজীবী এবং বিচার সংশ্লিষ্ট সহ শহীদ পরিবারের সদস্য ও জুলাই আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনালের অনুমতিক্রমে রায় ঘোষণার কার্যক্রম টেলিভিশন ও প্রসিকিউশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়। So thank you all very much. আরেফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তির রায় হওয়ার সন্তোষ প্রকাশ করেছেন শহীদ পরিবার সদস্য ও আহতরা। অভিযুক্ত আসামিদের বিদেশ থেকে দেশে এনে শাস্তি কার্যকর করতে সরকারের প্রতি যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। রিপোর্ট খালিদ হাসানের। অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনার মামলার রায় উপলক্ষে সকালে ট্রাইব্যুনালে আসেন শহীদ পরিবারের সদস্য ও আহতরা। ট্রাইব্যুনালে বিচারকের রায় ঘোষণা প্রত্যক্ষ করেন তারা। রায় ঘোষণার পর জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যরা জানান যে ভয়াবহ অপরাধ সংঘটিত হয়েছে তাতে মৃত্যুদণ্ডই শেখ হাসিনার উপযুক্ত শাস্তি। আজকে রায় যেটা দিয়েছে শেখ হাসিনার ফাঁসির রায়, ওটা কার্যকর হলে ওটা ভালো হবে। যেখানে যারা নাই তাদেরকে হচ্ছে আপনি বেশি দোষী দেখাইলেন, বাট যে আছে তাকেই রাজসাক্ষী করে দিলেন। এটা আমাদের কাছে মানে হচ্ছে একটু সন্দেহের চোখে আমরা দেখতেছি, কারণ আমরা ভাই ভিকটিম, আমরা সন্দেহের তালিকায় রাখবো, এটাই স্বাভাবিক। আর এখানে চৌধুরী আব্দুল্লাহ মামুনের সাজাটা আরও বেশি হওয়া দরকার ছিল। তার সঙ্গে যারা জড়িত ছিল, যেভাবে জড়িত ছিল এবং যারা সহযোগিতা করেছে, আমরা তাদের সকলেরই আমরা মৃত্যুদণ্ডই আমরা চাই। কারণ শুধু এটা মনে হচ্ছে প্রাথমিক জয় হয়েছে, কিন্তু সম্পূর্ণভাবে হয়নি। কারণ আমরা আশাবাদী ছিলাম প্রত্যেকটার আসামি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক। যেহেতু একজন রাজসাক্ষী দিয়েছে, আমরা এক্সপেকটেশন করে আসছিলাম যে তার ন্যূনতম যাবজ্জীবন দিবে, কিন্তু সেটা হয়নি। তো আমাদের প্রাথমিক বিজয়ের মধ্যেও কিছুটা ঘাটতি রয়ে গেল। তাই ভালো মনে বাসায় ফিরে যেয়ে বলতে পারবো না, মা তোমার রাব্বির খুনির প্রত্যেকটা খুনিকেই আমরা মৃত্যুদণ্ডের রায় শুনে বাসায় আসছি। আমার মিরাজ তো শুধু আমার সন্তান ছিল না, আমার বন্ধু ছিল। মিরাজের কথা কিভাবে বলবো আপনাদের? একটা বাবার কাঁধে ছেলের লাশ এখন আমার শরীরে বই বেড়াইতেছে। অভিযুক্ত আসামিদের বিদেশ থেকে দেশে এনে শাস্তি কার্যকরের দাবি জানান নিহতদের স্বজন ও আহতরা। মৃত্যুদণ্ড শেখ হাসিনা যেই অত্যাচার করেছে, সেই অত্যাচারের ফলে তাকে শুধুমাত্র একবার মৃত্যুদণ্ড দিলে এনাফ না, তাকে যদি 1000 বড় মৃত্যুদণ্ড দেওয়া হয় তাও তার শাস্তি হিসেবে সেটি কম হয়ে যায়। যারা শহীদ পরিবাররা রয়েছে, আহতরা রয়েছে, তাদের আসলে যেই উচ্ছ্বাসটি সেটি প্রকাশ পাবে না। সেটি সেদিনই প্রকাশ পাবে যেদিন এই খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাকে এই রায়টি কার্যকর করা হবে। সেদিনই এই শহীদ পরিবার এবং আহতদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা আছে সেটি বাস্তবায়ন করা হবে। তাকে যত দ্রুত সম্ভব দেশে এনে তার ফাঁসিটা কার্যকর করা হোক। হয়তো তখন আমরা আমাদের এই যে উল্লাস, আমাদের সন্তানের রক্তর যে আত্মত্যাগ, আমরা হয়তো তখন সেটা অনুভব করতে পারবো। তাদের ওই সৎসাহসটা নেই, তারা দেশে আসবে এবং বিচারের সম্মুখীন হবে। তারা যদি কিছু নাই করে থাকে তারা কোর্টে আসবে, নিজেদের ডিফেন্স লয়ার দিয়ে তারা নিজেদের আর কি বাছাইকৃত ডিফেন্স লয়ার দিয়ে তারা নিজেদেরকে ডিফেন্ড করবে যদি তারা আসলেও কিছু না করে থাকে। তাদের সেই সৎসাহসটা নেই, কারণ তারাও জানে তারা কি করেছে, এই জন্য তারা বিচারের মুখোমুখি হইতে ভয় পাচ্ছে। ভবিষ্যতে কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেজন্য এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মনে করছেন নিহত পরিবারের সদস্য ও আহতরা। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা। রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্র
যেখানে যত বড় অপরাধী হোক তার অপরাধের জন্য তাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এবং তার প্রাপ্য শাস্তি পেতে হবে। এবং এটাও প্রমাণিত হয়েছে বাংলাদেশ সকল আন্তর্জাতিক নর্মস, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির মতো কমপ্লেক্স অপরাধের বিচার করতে সক্ষম এবং বাংলাদেশ সাফল্যের সাথে সেটা করেছে। আমরা এটাও একই সাথে বলতে চাই যে কোয়ালিটি অফ এভিডেন্স এখানে দেখানো হয়েছে, যে ধরনের সাক্ষ্য প্রমাণ এই আদালতে উপস্থাপিত হয়েছে, বিশ্বের যে কোনো আদালতের স্ট্যান্ডার্ডে এই সাক্ষ্য প্রমাণগুলো উতরে যাবে এবং পৃথিবীর যে কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হলে আজকে যেসব আসামিকে শাস্তি প্রদান করা হয়েছে তারা প্রত্যেকেই একই শাস্তি প্রাপ্ত হবেন। আমরা আজকের এই রায় প্রক্রিয়া সমাপ্ত হওয়ার মাধ্যমে আমাদের একটা দীর্ঘ আইনি লড়াইয়ের সমাপ্তি হয়েছে। আদালত যেটা বলেছেন যে অপরাধী বা সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যত সম্পদ বাংলাদেশে আছে সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন, সকল আহত পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন। এটা হচ্ছে ক্ষতিপূরণের ব্যাপারে আদেশ। আর একটা অবজারভেশন তারা দিয়েছেন যে আওয়ামী লীগ এবং 14 দলীয় জোট যুবলীগ তাদের ব্যাপারে তারা যে একটা সন্ত্রাসী বা ক্রিমিনাল অর্গানাইজেশন, এইটা প্রসিকিউশনের পক্ষ থেকে সাবমিশন ছিল। আদালত বলেছেন এইটি যেহেতু আজকের এই মামলার বিচার্য বিষয় নয়, সেই ব্যাপারে তারা কোনো অবজারভেশন দেয়া থেকে বিরত থাকছেন। অর্থাৎ তাদের ব্যাপারে প্রসিকিউশনের যে আলাদা তদন্ত চলমান আছে দল হিসেবে একটা সংগঠনের ব্যাপারে যে তারা সত্যিকার অর্থে অপরাধী সংগঠন কিনা সেটি একটি আলাদা মামলায় বিচার্য বিষয় হতে পারে। এই মামলাতে যেহেতু কোনো দল পক্ষ নয় বা আসামি হিসেবে সম্পৃক্ত করা হয়নি, সেই ব্যাপারে আদালত দলীয়ভাবে কারো বিরুদ্ধে কোনো অবজারভেশন দেয়া থেকে বিরত থেকেছেন। মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড একটি ঐতিহাসিক রায়। এই রায়ের গভীর তাৎপর্য উপলব্ধি করে অন্তর্বর্তীকালীন সরকার সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানাচ্ছে। রায় পরবর্তী সময়ে যে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা, উত্তেজনাপ্রসূত আচরণ, সহিংসতা বা আইন বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষ অনুরোধ জানানো হচ্ছে। জনগণের বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্বজনদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই রায়কে ঘিরে জনমনে স্বাভাবিকভাবেই আবেগ সৃষ্টি হতে পারে। তবে সেই আবেগের বশবর্তী হয়ে কেউ যেন জনশৃঙ্খলা বিঘ্নিত করে এমন কোনো পদক্ষেপ না নেয়, সরকার এই বিষয়ে দৃঢ়ভাবে সবাইকে সতর্ক করছে। সরকার আরও স্পষ্ট করে জানাচ্ছে যে কোনো ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা বা জনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, এবারের নির্বাচন গতানুগতিক কোনো নির্বাচন নয়, বরং এটি দেশ রক্ষার নির্বাচন। তিনি বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে জাতির জন্য নির্ধারিত হবে আগামীর গতিপথ। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সাথে মতবিনিময়কালে সভায় বক্তৃতাকালে প্রধান উপদেষ্টা একথা বলেন। সভায় আগামী নির্বাচন ও গণভোটে শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান ও সফর আলী খন্দকার। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সাথে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতবিনিময় সভা। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন হবে জাতি কোন দিকে যাবে তার গতিপথের নির্বাচন। এর মাধ্যমে জাতি তার ঠিকানা পাবে। এটা গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন, গণ অভ্যুত্থানকে রূপ দেওয়ার একটা নির্বাচন। কাজে পেছনে কোনো ইতিহাসে আমাদের নির্বাচনে একটা গণ অভ্যুত্থান নিয়ে এসছে, তার আশা আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য একটা নির্বাচন, এরকম হয়নি। কাজে এই নির্বাচনকে সে ভিন্ন ভঙ্গিতে দেখতে হবে, যেটা তার অর্থ কি হলো। আমরা 5 বছরের নির্বাচন করি, আমি বলবো এই যে নির্বাচনে আমরা ঢুকছি সেটা শতাব্দীর নির্বাচন। এটা 100 বছরের জন্য জাতি কোন দিকে যাবে তার গতিপথ নির্ধারণের নির্বাচন। সেই জন্য এর গুরুত্ব অসীম। এর মাধ্যমে জাতি তার ঠিকানা খুঁজে পাবে। নির্বাচনে কোনো ভুল বা গাফলতির সুযোগ নেই উল্লেখ করে প্রফেসর ইউনূস বলেন, এবারের নির্বাচনের মাধ্যমে জাতি নবজীবন লাভ করবে। এই নির্বাচনের মাধ্যমে
এটা নতুন সরকার না, জাতি নবজীবন লাভ করবে, এটি আমাদের প্রতিজ্ঞা, এটি আমাদের কমিটমেন্ট। সেই নবজন্ম দেওয়ার জন্য আমরা যারা আজকে এখানে সমবেত আছি তারা হলো এক ধরনের ধাত্রী। আমরা সেই নবজন্মটা শুভ নবজন্ম যেন করতে পারি, সুন্দরভাবে যেন নবজন্মটা হয়, এটা দিয়ে কোনো রকমের কোনো গোলযোগ, কোনো অসুবিধা সৃষ্টি না হবে। কাজে এখানে আমাদের ভুল করার কোনো অবকাশ নেই, গাফিলতি করার কোনো অবকাশ নেই। গণভোট সম্পর্কে জনগণকে সচেতন করারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দুটো নির্বাচন একসঙ্গে হচ্ছে, একটা হলো 5 বছরের নির্বাচন, একটা হলো 100 বর্ষের নির্বাচন, যেটা গণভোট, যেটা আমরা দিচ্ছি। গণভোটটা কী জিনিস মানুষকে বোঝানো, যে সে সঠিকভাবে দিতে পারে, এটা নিয়ে নানা রকমের বিতর্কে জড়িত করে এটাকে বন্ডল করে না দেওয়া, এগুলো ঠিক করা। কে কীভাবে দেবে সেটা তাদের ব্যাপার, কিন্তু বোঝানো, জানানো, আমাদের সতর্ক থাকা, এটা আমাদের ব্যাপার, এটা আমাদেরকে ঠিক করতে হবে। আমরা যদি না বুঝি গণভোটটাকে, আমরা মানুষকে বোঝাবো কী করে? আমার সহকর্মী যারা কাজ করবে তাদেরকে বোঝাবো কী করে? তারা মানুষকে বোঝাবো কী করে? কাজে একটা বড় কাজ হবে এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যদি তাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়ে গণভোটটা কীভাবে হবে। নির্বাচনে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রফেসর ইউনুস বলেন, এই নির্বাচনে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের মাথার ভেতর পরিষ্কার রাখতে হবে, ভোট রক্ষা মানে হলো দেশ রক্ষা, এটার কোনো অল্টারনেটিভ নেই। এই ভোট যদি রক্ষা করতে না পারো তাহলে দেশ রক্ষায় ব্যর্থ হলো। এটি আমাদের শপথ যে আমাদের এই ভোট রক্ষা করতে হবে, সুন্দরভাবে করতে হবে, এবং এই দেশ আমাকে যে সুযোগ দিয়েছে সেই সুযোগে আমার ভূমিকা পালন করার জন্য আমার শতভাগ মেধা এবং সময় এটার পেছনে ব্যয় করব। তাহলে এই নির্বাচন সুন্দর নির্বাচন হবে এবং 100 বর্ষের নির্বাচন হবে। আমাদের এই নির্বাচন যদি সুন্দর হয় তাহলে 5 বছরের নির্বাচনও সুন্দর হবে, তার সঙ্গে 100 বছরের নির্বাচনটা সুন্দর হয়ে যাবে। আমরা নতুন জন্ম লাভ করব। মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকার বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমদ চৌধুরী, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এবং বগুড়ার নতুন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান বক্তব্য রাখেন। খুরশেদ আলম, বিটিভি নিউজ। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, লালদিয়া টার্মিনালে ড্যানিশ কোম্পানি এপিএম টার্মিনালসের বিনিয়োগ বাংলাদেশের বাণিজ্য এবং বিদেশি বিনিয়োগের জন্য একটি নতুন যুগের সূচনা করেছে। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কস গ্রুপ এবং ড্যানিশ সরকারের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এই মন্তব্য করেন। বৈঠকে মায়ার্স গ্রুপের চেয়ারম্যান রবার্ট মায়ার্স, উগলা এপিএম, এপি মোলার মার্কস টার্মিনাল প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। ড্যানিশ বাণিজ্য ও বিনিয়োগ প্রতিমন্ত্রী নিনা প্যান্ডেলস হ্যানসন বৈঠকে উপস্থিত ছিলেন। লালদিয়া টার্মিনাল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসা উগলা বলেন, চট্টগ্রাম বন্দর টার্মিনালে তার কোম্পানির বিনিয়োগ হবে বাংলাদেশের যে কোনো ইউরোপীয় কোম্পানির মধ্যে সবচেয়ে বড় বিনিয়োগ। তিনি বলেন, 2030 সালে লালদিয়া টার্মিনালটি চালু হলে চট্টগ্রাম বন্দরে বৃহত্তর জাহাজের আগমনকে সক্রিয় করে এটি বাংলাদেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখবে। উগলা বলেন, এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ড্যানিশ বিনিয়োগ বাংলাদেশে আরও ইউরোপীয় বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সাহায্য করবে এবং এটি একটি টেকসই বন্দর হবে, আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। মার্কস গ্রুপের চেয়ারম্যান আরও বলেন, বিশ্বের অন্যতম এই বৃহৎ শিপিং লাইন্স বাংলাদেশের লজিস্টিক্স এবং সাপ্লাই চেইন সেক্টরে আরও বিনিয়োগের সুযোগ অন্বেষণের পরিকল্পনা করছে। প্রধান উপদেষ্টা জানুয়ারিতে দাভোসে বৈঠকের পর বাংলাদেশের বিনিয়োগের প্রতিশ্রুতি পূরণ করার জন্য উগলাকে ধন্যবাদ জানান। প্রফেসর ইউনুস এপিএম টার্মিনালকে লালদিয়া টার্মিনালের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের লক্ষ লক্ষ উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। তিনি আরও বলেন, এটি ভবিষ্যতের দরজা খুলে দেবে। এর মাধ্যমে চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের সুবিধায় রূপান্তর করা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বাণিজ্য সম্ভাবনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং বাংলাদেশে নিযুক্ত ড্যানিশ রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের নিয়ত পরিষ্কার, তবে বিভিন্ন রাজনৈতিক দল সহযোগিতা না করলে প্রশ্নবিদ্ধ নির্বাচনের শঙ্কা থেকে যায়। ভবিষ্যতে যত চ্যালেঞ্জই আসুক কমিশন তা মোকাবেলা করতে প্রস্তুত বলেও জানান সিএসি। ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিবন্ধিত দলগুলোর সাথে কমিশনের তৃতীয় দিনের সংলাপের শুরুতে স্বাগত বক্তব্যে সিএসি এসব কথা বলেন। তিনি বলেন, সুষ্ঠু সুন্দর পরিবেশ নিশ্চিতে যত পদক্ষেপ নেওয়া দরকার সব নিবে ইসি। কোনো সমস্যা যাতে সৃষ্টি না হয় তার জন্য আছে নির্বাচনী আচরণবিধি। দলগুলোকে ডাকার মূল কারণ হলো আচরণবিধি পরিপালন যেন নিশ্চিত হয় এবং দলগুলোর তাদের নেতাকর্মীদের আচরণবিধি পালনের নির্দেশ দিলে অনেক কাজ সহজ হয়ে যায়। সবার মতামত গ্রহণ করে এই আচরণবিধি প্রণয়ন করা হয়েছে। সিসি বলেন, আমাদের ছেলে মেয়েদের সুন্দর দেশ উপহার দিতে চাইলে সুন্দর নির্বাচনের বিকল্প নেই। দায়িত্ব নেওয়ার পরে অনেকগুলো বড় কাজ আমাদেরকে সমাধা করতে হয়েছে। বিশেষ করে ভোটার লিস্ট আপডেটিং হালনাগাদ করাটা একটা বড় কাজ আমাদেরকে করতে হয়েছে। এছাড়াও কতগুলো নতুন কাজে আমরা হাত দিয়েছি যেটা কোনোদিন করে নাই। কেউ কোনোদিন নানা কমপ্লেক্সিটিসের কারণে কেউ এটাতে হাত দেয় নাই। বিশেষ করে প্রবাসীদের ভোটের যে বিষয়টি, তো আমরা বিভিন্ন এক্সারসাইজ করে একটা লাক্সই অপশন বের করে আমরা এই কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি। তারপরে সরকারি কর্মচারীরা যারা কনস্টিটিউয়েন্সির বাইরে পোস্টেড থাকেন ভোটের দিন, তারাও ভোট দিতে পারেন না, তাদের ভোটের একটা ব্যবস্থা করা। অনেকগুলো নতুন অথচ জাইগ্যান্টিক অ্যান্ড কমপ্লেক্স টাস্ক আমাদের ঘাড়ে এসে পড়েছে। নানা সীমাবদ্ধতার মধ্যেও আমরা কিন্তু হাল ছাড়ি নেই। জাহাজের নাবিকের মতো আমরা স্টিয়ারিং করে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছি। পলিটিক্যাল পার্টি অ্যান্ড দেয়ার মেম্বার্স এবং তাদের সহযোগিতা ছাড়া সুন্দর কোনো নির্বাচন করা যাবে না, এটা একদম নিশ্চিত। এবার যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সৌদি আরবের মদিনার নিকটে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে ওমরাহ হজ যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে অধিকাংশই ভারতীয় নাগরিক, যাদের বড় অংশ তেলেঙ্গানার হায়দ্রাবাদ এলাকা থেকে গিয়েছিলেন। বাসটি মক্কা থেকে মদিনার পথে যাচ্ছিল এবং ভারতীয় সময় রাত প্রায় 1:30 মুফরিহাতের কাছে দুর্ঘটনাটি ঘটে। খালিজ টাইমস জানিয়েছে, যাত্রীরা ওমরাহ পালন শেষে মদিনার দিকে ফিরছিলেন। গালফ নিউজ জানিয়েছে, সংঘর্ষের পর আগুন ছড়িয়ে পড়ায় এবং অধিকাংশ যাত্রী ঘুমিয়ে থাকায় তাদের বেরোনোর সুযোগ হয়নি। কর্তৃপক্ষ মৃত্যুর সংখ্যা যাচাই করেছে, তবে জানা গেছে নিহতদের মধ্যে অন্তত 11 জন নারী এবং 10 শিশু রয়েছে। উদ্ধারকারীরা বলছেন, বাসটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় মরদেহ শনাক্তকরণ কঠিন হয়ে পড়েছে। বর্তমানে জীবিত উদ্ধার হওয়া মোহাম্মদ আবদুল্লাহ শোয়াইব হাসপাতালে চিকিৎসাধীন, তবে তার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দুর্ঘটনার গভীর শোক প্রকাশ করে বলেন, রিয়াদ ও জেদ্দার ভারতীয় মিশনসমূহ ক্ষতিগ্রস্ত পরিবারদের পূর্ণ সহায়তা প্রদান করছে। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতার কামনা করেন। গাজায় টানা বৃষ্টি ও বন্যা দুর্ভোগের মধ্যেই ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় আরও 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইয়েলো লাইনের ভেতরে থেকে সেনা প্রত্যাহারের কথা থাকলেও বিভিন্ন এলাকায় এখনও অভিযান ও আবাসিক ভবন ধ্বংস অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। এতে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জীবনযাত্রা আরও ভয়াবহ হয়ে উঠেছে। বিস্তারিত জাকিয়া জামান আনিকার টেক্সট রিপোর্টে। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 3 ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। এমন এক সময়ে গাজায় ইসরায়েলি বাহিনী এই হামলা চালালো যখন ব্যাপক বৃষ্টিপাত ও বন্যার কারণে গাজাবাসী চরম দুর্ভোগে দিন পার করছে। এমনকি ইসরায়েলি বাহিনী খাদ্যাভাবে থাকা গাজাবাসীর কাছে প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ বাধাগ্রস্ত করছে। গাজার আল নাসের মেডিকেল কমপ্লেক্সের একটি সূত্র জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর হামলায় রোববার 3 জনের প্রাণহানি ঘটেছে। একই দিনে গাজা সিটির জয়তুন বসতি এলাকায় এবং রাফা শহরের কাছাকাছি এলাকায়ও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি বাহিনী এখনও গাজা এলাকার ইয়েলো লাইনের অভ্যন্তরে হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতি চুক্তির নিয়ম অনুযায়ী ইয়েলো লাইনের অভ্যন্তর থেকে সকল ইসরায়েলি সেনা প্রত্যাহার করার ঘোষণা রয়েছে। আল জাজিরা জানিয়েছে ইয়েলো লাইনের কাছাকাছি এলাকায় বসবাসরত গাজাবাসীর অবস্থা শোচনীয় থেকে আরও শোচনীয় হচ্ছে। ইসরায়েলি বাহিনী ওই এলাকায় একের পর এক আবাসিক ভবন ধ্বংস করছে আর আতঙ্ক ছড়াচ্ছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA জানিয়েছে ইসরায়েলি বাহিনী গত 2 বছরে গাজার প্রায় 13,000 পরিবারের বসতবাড়ি ধ্বংস করেছে। বাস্তুচ্যুত সেসব পরিবারের লোকজন এখন চরম ঠান্ডায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। নিচে আমরা নানা রকম ঝামেলা আর বাধার মধ্যে পড়েছি। শীট আর তাঁবুগুলো প্রায় পুরোটাই নষ্ট হয়ে গেছে। গত 48 ঘন্টা খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। বেশিরভাগ তাঁবুই পানির নিচে ডুবে আছে। জাতিসংঘ জানিয়েছে গাজায় ইসরায়েলি হামলায় ওই অঞ্চলের 80% ভবন ধ্বংস হয়ে গেছে। যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েল এখনও গাজায় তাঁবু ও মোবাইল হোম সহ জরুরি আশ্রয় সামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে, যা সংকটগ্রস্ত মানুষের ভোগান্তিকে আরও গভীর করছে। জাকিয়া জামান, আনিকা, বিটিভি নিউজ। ভেনেজুয়েলার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান চালাতে ক্যারিবীয় অঞ্চলের সর্বাধুনিক প্রযুক্তির বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সরকার এমন এক সময়ে এই সিদ্ধান্ত নিল যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছেন। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযানের নামে সাউথ আমেরিকা অঞ্চলে মার্কিন সেনা মোতায়েনের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। ভেনেজুয়েলার একটি গ্রুপকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর ফলে ভেনেজুয়েলার বিরুদ্ধে অভিযান চালানো সহজ হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন জানিয়েছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের সমুদ্র সীমায় শনিবার 21তম বারের মতো মাদক চোরাচালানকারীদের নৌকায় হামলা চালানো হয়েছে। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সাউদার্ন কমান্ড রোববার একথা জানায়। হামলায় 3 মাদক পাচারকারী নিহত হয় বলে মার্কিন প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে। হামলায় বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান, ড্রোন এবং গানশিপ ব্যবহার করা হয়। আবারও ফিরছি দেশের খবরে। সকালবেলার চট্টগ্রাম নগরের ফিশারি ঘাট মানে নগরের সবচেয়ে ব্যস্ততম এলাকা। বাংলাদেশের সকল জাতের মাছের পাইকারি বেচা বিক্রির কেন্দ্র। সাগরের মাছ, মিঠা পানির মাছ, খামারের মাছ, দেশি বিদেশি মাছ অর্থাৎ সকল মাছের বেচা বিক্রি চলে ঐতিহ্যবাহী ফিশারি ঘাটে। মাছ বেচা কেনার দৈনিক অন্তত 10 কোটি টাকার লেনদেন হয় এখানে। বিস্তারিত জানাচ্ছেন সুরেশ কুমার দাস, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ ইসমাইল। সাত সকাল থেকে ব্যস্ত হয়ে ওঠে চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী ফিশারিঘাটের মাছের বাজার। বেচা বিক্রি, মাছ আনা নেওয়া, মাছ কাটা, বরফওয়ালার ব্যস্ততা, শ্রমিকের হাঁক ডাক সবই 5 থেকে 6 ঘন্টা পর থেমে যায় সব কোলাহল। সকাল 4টা থেকে এই 9টা 10টা পর্যন্ত মানে লাস্ট টাইম। আর যদি সাগরের মাছ যারা কাজ করে এরা সারাদিনও কাজ করে, মানে 400-500 টাকা বেতন পড়ে। সাতক্ষীরা থেকে যে মাছ আসে চট্টগ্রামে, ওই মাছটা সাতক্ষীরা থেকে আমাদের দায়িত্বে নিয়ে এসে চট্টগ্রামের যে পার্টি আছে পার্টিদের কাছে বুঝাই দিতে হয় আমাদের এই কাজ থেকে। হরেক রকমের মাছ ফিশারি ঘাটে, দেশি বিদেশি চিংড়ি, ওমান, ইয়েমেন, চীন, ভারত সহ নানা দেশের নানা জাতের মাছ, দেশি মিঠা ও লবণ পানির নানা প্রজাতির মাছ এই বাজারে পাওয়া যায়। ময়মনসিংহ, কক্সবাজার, সাতক্ষীরা, কুমিল্লা, খুলনার চিংড়ি, রুই, কাতলা, ফাঙ্গাস, তেলাপিয়া সব ধরনের মাছ বিক্রি হয়। বেশি দামের লাক্ষা, কোরাল, রূপছাঁদা থেকে পাইকারি বাজারে 50-60 টাকা কেজি দরেও কোনো কোনো মাছ বিক্রি হয়। মাছ ছাড়া অক্টোপাস সহ অন্যান্য সামুদ্রিক প্রাণীর ক্রেতাও আসে এইখানে। আপনার মনে করেন যে অক্টোপাস মাছগুলা ঠিক আছে, এগুলা বাইরে চালানো হয়, এখান থেকে এখানে খুচরা পাইকারি নেওয়া হয় না। আমাদের এখানে তো সব মাছ থাকে, বোম মাছ আছে, মনে করেন আইলে মাছ আছে। এখানে এগুলো সবগুলো হচ্ছে ইম্পোর্টের মাছ, বাইরের দেশের থেকে আসে, বিভিন্ন কান্ট্রি থেকে মাছগুলো আসে আমাদের এখানে। সবগুলো আমাদের দেশি মাছের মতন সুস্বাদু। এবং আবার এখানে মনে করেন আমাদের মাছের এখানে কোনো মানে এই ফরমালিন জাতীয় কোনো মাছই নেই।
মাছ আছে, কাটা মাছ আছে, বাটা মাছ আছে, আরও বিভিন্ন প্রজাতির মাছ আছে আর কি। এগুলো ওমান, জাপান, তারপরে দুবাই, ইয়েমেন এই দেশ থেকে আসে আর কি। জীবিত আছে এগুলা, মাছ তো জীবিত থাকে, যতক্ষণ ড্রামে থাকবে ততক্ষণ জীবিত থাকবে এগুলা। আর এগুলা তো ইয়া দেয়, অক্সিজেন দেয়। 1.5 কেজি রুই মাছ বিক্রি করতেছে 200 টাকা কেজি, 200 টাকা। তো এগুলো দেশি মাছ, সব সাতক্ষীরার মাছ। আমাদের এগুলো বাইরের থেকে যে পোনা আসে, ভিয়েতনাম থেকে আনি আমাদের এখানে চাষ হয়। এগুলো হলো সেই চিংড়ে, ওই বেনামি সেটার নাম। আমাদের খুলনার থেকে গলদা, বেশিরভাগ খুলনার থেকে গলদা চাষ হয়, খুলনা থেকে গলদা আসে। আর সাতক্ষীরা আপনার আশাশুনি, ওই শ্যামনগর এই লাইনের থেকে বাগদা আসে, আমাদের বাগদা চিংড়ে। প্রতিদিন 10 থেকে 15 কোটি টাকার বেচাকেনা হয় চট্টগ্রাম ফিশারি ঘাটের মাছ বাজারে, যেখানে 100-2 পাইকারি বিক্রেতা আর হাজার হাজার ক্রেতার সমাগম। সিজন হলো শ্রাবণ, ভাদর, আশ্বিন, কার্তিক, 4 মাসের সিজন। এখন কিন্তু সিজন নাই। সিজন হইলে 14-15 কোটি টাকার মাছ বেচা কিনা। সমিতিতে আমরা মেম্বার আছে 173 জন। সব পাইকারিরা বিভিন্ন জায়গায় নিয়ে যায়। তারপরে এখান থেকে সারা বাংলাদেশের মাছ যায়, আবার সারা বাংলাদেশ থেকে মিষ্টি পানির মাছগুলো এখানে আসে। চট্টগ্রামের ফিশারিঘাট বাংলাদেশের অন্যতম বৃহৎ পাইকারি মাছ বাজার। প্রতিদিন ভোর থেকে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলের মাছ বিক্রেতাদের সমাগম ঘটে। ট্রাকে ট্রাকে মাছ আসে বিক্রির জন্য। প্রায় 5 ঘন্টার বেচা বিক্রির পর থেমে যায় সব কোলাহল। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 49তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে মাওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নগরীর দোস্ত বিল্ডিং সংগঠন কার্যালয়ে প্রধান আলোচক ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ আবুল কাশেম, অ্যাডভোকেট মোহাম্মদ কফিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে অ্যাডভোকেট আব্দুল মোমেন চৌধুরী, ভাসানী ফাউন্ডেশনের সভাপতি মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, মুজাফফর আহমেদ, এমদাদ উল্লাহ চৌধুরী ও কৃষক শ্রমিক সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ মামুন সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, স্বাধীনতার 54 বছরেও এই দেশ সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ মুক্ত হয়নি। ভারতীয় আধিপত্যবাদ বিগত স্বৈরাচার আমলে বিস্তার লাভ করে। দেশের নতুন রাজনৈতিক বন্দোবস্থায় ভারতীয় আধিপত্য মুক্ত করার কথা বললেও এখনও বিভিন্ন ক্ষেত্রে আধিপত্য টিকে আছে। যাচ্ছি শেয়ার বাজারের খবরে। টানা কয়েক সপ্তাহ মন্দার পর চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে চাঙা ভাব ফিরে এসেছে। তবে সার্বিক মূল্যসূচক বৃদ্ধি পেলেও সিএসএ 30-এর সূচক কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 13,368.52, যা গতকালের চেয়ে শতকরা 0.31% বেশি। অপরদিকে সিএসএ 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,119.87, যা গতকালের চেয়ে শতকরা 0.13% কম। আজ 156টি কোম্পানির 58,32,734টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 14,06,86,000 টাকারও বেশি। এর মধ্যে 100টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 45টির কমেছে এবং 11টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে ভোরের দিকে নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.9 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 6টা 7 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 8 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে সকাল 6টা 21 মিনিটে, ভাটা বেলা 11টা 57 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে সন্ধ্যা 6টা 19 মিনিটে।